আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালালো ইসরায়েল। এদিকে পুতিনকে জার্মান চ্যান্সেলরের ফোন, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান। আরও জানিয়ে দিব যুদ্ধ বিমান ও রণতরী নিয়ে যুক্তরাষ্ট্র সহ 3 দেশের যৌথ মহড়া। ক্ষমতা নেওয়ার পর শুরু থেকে যেসব কাজ করবে ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষে জানিয়ে দিব প্রতিরোধকামী সংগঠনগুলোর বিষয়ে ইসরায়েলের সবথেকে বড় ভুল কি ছিল, জানাবো বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে গত 26শে অক্টোবর তেহরানে পাল্টা হামলা চালায় তেল আবিব। এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্র। হামলাটি সফল হয় এবং কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন এই খবর ইরান গোপন রাখলেও শুক্রবার মার্কিন গণমাধ্যম ফক্সের প্রতিবেদনে তা প্রকাশ্যে আসে। এর বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা এই হামলার তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালানোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি তেহরানের প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। কর্মকর্তারা দাবি করেছেন, এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে। 2003 সাল পর্যন্ত ইরানের আমাদ পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ ছিল এই গবেষণা কেন্দ্রটি। তখন সেখানে বিস্ফোরকের পরীক্ষা চালানো হতো। ইসরায়েলি হামলায় আধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। এই যন্ত্রপাতি পরমাণু ডিভাইসের জন্য প্রয়োজনীয়। পুতিনকে জার্মান চ্যান্সেলরের ফোন, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোন আলাপ করেছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। পুতিনকে ইউক্রেন থেকে নিজে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার জার্মান সরকারের মুখপাত্র ওভার নেতা ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, স্থায়ী শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জার্মান চ্যান্সেলর। জার্মান সরকারের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেছেন, ওলাফ শোলজ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোন আলাপে দাবি করেছেন যে তিনি যেন ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্যদের প্রত্যাহার করে নেন এবং রাশিয়া যেন এটি ন্যায্য স্থায়ী শান্তির জন্য তার ইচ্ছার প্রকাশ ঘটায়। জার্মান সরকারের মুখপাত্র বিবৃতিতে বলেছেন, শোলজ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই আগ্রাসী যুদ্ধের নিন্দা জানিয়েছেন এবং ইউক্রেনকে এই যুদ্ধ বন্ধ করার জন্য তার সৈন্য প্রত্যাহার করার দাবি জানান। সেখানে আরও বলা হয়, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যতদূর প্রয়োজন ইউক্রেনের লড়াইকে সমর্থন করার অবিচল প্রত্যয়ের কথা চ্যান্সেলর আরও সুনিশ্চিতভাবে বলেছেন। ওই সংক্ষিপ্ত বিবৃতিতে পুতিনের উত্তর অন্তর্ভুক্ত করা হয়নি। মুখপাত্রটি বলেছেন, রাশিয়ার নেতাকে ফোন করার আগে শোলজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এবং পরে আবার তাকে ফোন করার ইচ্ছার কথা জানান। মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফোন আলাপটি প্রায় 1 ঘন্টা ধরে চলে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রেমলিন এই ফোনের কথা নিশ্চিত করেছে এবং তারা বলেছে যে বার্লিনের অনুরোধে এই ফোন আলাপটি হয়। পুতিন শোলজকে বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধের ব্যাপারে যেন কোনো চুক্তিতে রাশিয়ার নিরাপত্তার স্বার্থের বিষয়টিকে আমলে নিতে হবে এবং তাতে নতুন আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন থাকতে হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গভীর মতানৈক্য সত্ত্বেও 2 দেশের মধ্যে যেন ফোন আলাপ হয়েছে, এটাই খুব ইতিবাচক বিষয়। শোলজের জোট সরকারের পতনের প্রায় 1 সপ্তাহ পরে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি। আগামী বছরের প্রথম দিকে জার্মানিতে নতুন নির্বাচন হবে। যুদ্ধবিমান ও রণতরী নিয়ে যুক্তরাষ্ট্র সহ 3 দেশের সঙ্গে যৌথ মহড়া। যুক্তরাষ্ট্রের সদ্যপ্রাপ্ত নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি মার্কিন প্রশাসনে আসার পাল্টা জবাবে বিশ্ব রাজনীতি ওলটপালট হতে যাচ্ছে। তার ক্ষমতা গ্রহণের আগে পূর্ব এশিয়ার জলসীমায় যুদ্ধবিমান ও রণতরী নিয়ে বিরাট মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমায় যৌথ মহড়া চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের আগে এমন মহড়াকে গুরুত্বপূর্ণ আকারে দেখা হচ্ছে। মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও যুদ্ধ বিমানের নেতৃত্বে জাপানের প্রধান উপদ্বীপগুলোর পশ্চিমে এই মহড়া চালানো হয়েছে। 2023 সালের মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে এই মহড়া আয়োজন করা হয়েছে।
এই চুক্তির অধীনে পুরনো বিরোধ ফেলে সিউল ও টোকিও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা একমত হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ও ডিগ্রি অনুমোদনের পর বিশাল এই মহড়া চালানো হয়েছে। এতে উভয় দেশ পরস্পরকে সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে। পিয়ংইয়ং এর একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন, যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ। এর আগে নিম্নকক্ষ চুক্তিটির অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে মস্কো এবং পিয়ংইয়ং এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে। ক্ষমতা নেওয়ার পর শুরুতে যেসব কাজ করবে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আমেরিকান ফার্স্ট রিপাবলিকান ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন ট্রাম্প। নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ মন্তব্য। ট্রাম্প বারবার বলেছিলেন দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করবেন, যদিও কিভাবে কি করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেন। এরপর তিনি তার সমর্থকদের জানার তার জন্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা। তবে এই প্রকল্পগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ বা মন্তব্য করেননি। এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের নবনির্বাচিত বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা ফার্স্ট রিপাবলিকান ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা, কারণ 2021 সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি। এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির বাস্তবতা তৈরি করছে। অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যেভাবে জিতে যাব তা কেউ জানত না। এটি একটি বড় বিজয় ছিল। জনতার মাঝে থাকা অনেককে ধন্যবাদ দিয়েছেন তিনি। তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যালেভির মিলিয়ে এবং আরো অনেকেই ছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প টেসলার মালিক ইলন মাস্ক কোথাও বরাবর উল্লেখ করেননি। ইলন মাস্ক গত দুদিন ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে ছিলেন। ইলন মাস্ককে মজা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই জায়গাটি পছন্দ করেন। আমি তাকে বের করে দিতে পারি না, আমিও সেখানে তাকে পেয়ে আনন্দিত। প্রতিরোধকামী সংগঠনগুলোর বিষয়ে ইসরায়েলের সবথেকে বড় ভুল কি জানাবো বিস্তারিত। অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গণহত্যা আজ 15 নভেম্বর 14তম মাসে প্রবেশ করবে। এদিকে 2023 সালে 8ই অক্টোবর লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলেও লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধের দ্বিতীয় মাস পার হচ্ছে। এই সময়কালে ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর অনেক মানবিক ও শারীরিক আঘাত এনেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজার শহীদদের সংখ্যা 43,724 জনে ছাড়িয়েছে। 1,03,370-এ পৌঁছেছে আহতের সংখ্যা। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালে 8 অক্টোবর থেকে 3,550 জন শহীদ হয়েছে এবং 14,007 জন আহত হয়েছে। মানুষের হতাহতের পাশাপাশি ইহুদিবাদরা প্রতিরোধের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক, লজিস্টিক এবং যোগাযোগ অবকাঠামোকে দুর্বল করার চেষ্টা করেছে এবং বিপুল সংখ্যক হামাস ও হিজবুল্লাহ নেতাকে শহীদ করেছে। যখন ইহুদিবাদীদের অপরাধ অব্যাহত রয়েছে এবং তারা গাজা ও লেবাননের প্রতিরোধকামীদের নির্মূল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন, তখন আমেরিকা ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্স একটি নোটে লিখেছে যে ইউরোপ এবং আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী বর্বরোচিত কঠোর হামলা চালিয়ে যাওয়ার অধিকাংশ অবকাঠামো এবং বাড়িঘর ধ্বংস করেছে এবং লেবাননে ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করে সেখানে একটি বাফার জোন তৈরি করছে এবং প্রতিরোধের অক্ষকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়নি। ফরেন অ্যাফেয়ার্সের প্রতিরোধ অক্ষের ঐতিহাসিক ধৈর্য ও সহনশীলতার মাত্রা দেখায় যে হামাস এবং হিজবুল্লাহর মতো প্রতিরোধকারী সংগঠনগুলোকে নির্মূল করতে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ব্যাপক সমস্যার সম্মুখীন হবে এবং তারা সার্বত্রিক যুদ্ধে স্বল্পমেয়াদী কথিত কৌশলগত বিজয় ছাড়া আর কিছু অর্জন করবে না। প্রতিরোধ কক্ষ তার শক্তি নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। ফরেন অ্যাফেয়ার্স স্বীকার করেছে যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে এটি হলো প্রতিরোধের অক্ষ এই অঞ্চলের সম্প্রসারণগুলোকে অত্যন্ত শক্তভাবে শিকড় গাড়তে সক্ষম হয়েছে এবং বহুবার তারা নমনীয়তা এবং সহনশীলতা দেখিয়েছে। এই আন্দোলনগুলো তাদের দেশের সমাজের রত্নে রত্নে এমনভাবে প্রবেশ করেছে যে তাদের ধ্বংস করা কার্যকর সম্ভব। প্রতিরোধকামী সংগঠনগুলো স্থিরভাবে
দায়িত্ব থাকার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণের নেতা এবং সদস্যদের বিশ্বাসের শক্তি এবং ধর্মীয় শ্বাসের সাথে সম্পর্কিত। প্রতিরোধকামী সংগঠনগুলোর নেতা ও সদস্যদের মাতৃভয় নেই এবং একই সঙ্গে ধর্ম ও স্বদেশের জন্য শহীদ হকেও সম্মান মনে করে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নজিরবিহীন অপরাধের বিরুদ্ধে তাদের মানবিক শ্রেষ্ঠত্ব দৃঢ়তা বজায় রাখার পেছনে এটাও একটা অন্যতম প্রধান কারণ।